লাইভ চ্যানেলে আমি ডক্টর শাশ্বতী দত্ত আমার ছাত্রছাত্রী সবাইকে আমি আহ্বান জানাচ্ছি তারা যাতে এই আলোচনাটি মন দিয়ে শোনে। BHIC 101 এর আজকে ইউনিট 15 অর্থাৎ 15 নম্বর ইউনিটটি আজকে আলোচনা করা হবে। এই ইউনিটের বিষয়বস্তু রাইজ অফ মাগাধা অর্থাৎ মগধের উত্থান। আপনারা এর আগের দিন ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা শুনেছেন। সেই ষোড়শ মহাজনপদ আলোচনা করতে গিয়ে কাশী, কোশল, অঙ্গ, মগধ, বৎস, অবন্তী প্রভৃতি বিভিন্ন জনপদের মহাজনপদের কথা আলোচনা করা হয়েছিল। তো এই যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এই পূর্ব ভারতের একটি মহাজনপদ যার ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দে যার উত্থান হয়েছিল এবং প্রায় কয়েকশো বছর ধরে এই উত্থান, এই বিকাশ এবং সম্প্রসারণ অব্যাহত ছিল ক্রমান্বয়ে। এই যে আপনারা ম্যাপটা দেখছেন, এই ম্যাপে মগধ ছাড়াও আর যে যে জনপদগুলি দেখানো হয়েছে সেই জনপদগুলির কথা বারে বারে আমাদের আলোচনার মধ্যে আসবে, কারণ মগধের যে শক্তিমান রাজগণ তারা সেই সমসাময়িক এই রাজাদের সঙ্গে সম্পর্ক যুক্ত ছিলেন। তার মধ্যে গান্ধার আসবে, তার মধ্যে মদ্র, তার মধ্যে বৈশালী, অঙ্গ, বৎস, বিভিন্ন আলোচনা এবং তার মধ্যে অশ্মক, সমস্ত বিভিন্ন রাজাদের নাম বিভিন্ন সময়ে আপনারা শুনতে পাবেন এই আলোচনা চলাকালীন। এই হচ্ছে প্রাচীন মগধের যে বর্তমান যে আর্কিওলজিক্যাল সার্ভে যেখানে খনন কার্য চালিয়েছে তার ধ্বংসাবশেষ। এই মগধ, প্রাচীন মগধটি যে আধুনিক যুগে কোন জায়গায় অবস্থিত না দক্ষিণ বিহারের পাটনা, গয়া, নালন্দা এবং তার সন্নিহিত অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই প্রাচীন মগধ 6th সেঞ্চুরি বিসিতে অন্য সমস্ত যে মহাজনপদ রয়েছে তাদের সবাইকে শক্তির দিক থেকে এবং সংস্কৃতির দিক থেকে অতিক্রম করে গিয়েছিল। এমনকি আগের দিন আমরা আলোচনা করেছি যে এই মগধের রাজশক্তির পরাক্রমে ভীত হয়ে কিন্তু আলেকজান্ডারের সৈন্যরা তারা বিপাশা নদী অতিক্রম করতে চাইল না। এমনই পরাক্রম, তার কাহিনী সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। তাহলে এই পরাক্রমের কারণ কি? একটি সাম্রাজ্য যখন পরাক্রমশালী হয়ে ওঠে তার পেছনে বেশ কিছু কারণ থাকে। আপনারা এখানে মগধের দুটি রাজধানীর কথা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে প্রাচীন মগধ, তার দুটি রাজধানী ছিল। প্রথম দিকে যখন এই মগধের উত্থান শুরু হয় সেই সময় মগধের রাজধানী ছিল রাজগৃহ বা আধুনিক রাজগীর। পরে পাটলিপুত্রতে স্থানান্তরিত হয়ে যায়।
তাহলে এই যে রাজগৃহ এবং পাটলিপুত্র উভয়েরই কিন্তু একটি ভৌগোলিক স্বাতন্ত্র্য বা গুরুত্ব রয়েছে। সেই অর্থে সমগ্র মগধ এই মহাজনপদ যা সাম্রাজ্যে পরিণত হয়েছিল তার সামগ্রিকভাবে তার একটি ভৌগোলিক গুরুত্ব রয়েছে। আমরা যদি এই মানচিত্রটার দিকে দেখি তাহলে আমরা কি দেখব যে এই মগধ ছিল নদী বিধৌত এবং এই মগধের পাশ দিয়ে গঙ্গা, গণ্ডক, সোন এই নদীগুলি বয়ে গিয়েছিল। বরং বলা যায় যে দুইটি যে রাজধানী, সেই রাজধানীর ক্ষেত্রে পাটলিপুত্রের গা ধরে এই গণ্ডক, গঙ্গা এবং সোন নদী প্রবাহিত হয়েছিল। তাহলে সেই অর্থে আমরা মগধকে নদী মাতৃক বলতে পারি। তাহলে এই আপনারা জানেন নদী যেখান দিয়ে প্রবাহিত হয় সেইখানে জমি উর্বরা থাকে, সেখানে জমি উর্বরা থাকার কারণে ফসল ভালো হয় এবং ফসল যদি ভালো হয় তবে সেখানে কি হবে যে উদ্বৃত্ত থাকবে, তাই দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করবে এবং এই নদী পথে জল যোগাযোগ ব্যবস্থাও যেহেতু নাব্য নদী, নাব্যতা ছিল, কাজে জলপথে যোগাযোগ ব্যবস্থাটিও ভালো হতো এবং এর ফলে ব্যবসা বাণিজ্যেরও খুব উন্নতি হয়েছিল। আর এই যে রাজগৃহ, এই রাজগৃহের কথা যদি আসি তবে আমরা কি দেখব যে এই রাজগৃহ 5টা পর্বত দ্বারা বেষ্টিত ছিল, অর্থাৎ এই পর্বতগুলি তাকে রক্ষা করছিল বহিঃশত্রুর আক্রমণ থেকে। যেমন হিমালয় প্রাচীরের মতো ভারতবর্ষের উত্তর দিকে দণ্ডায়মান রয়েছে, বহিঃশত্রুর আক্রমণ থেকে ভারতবর্ষকে রক্ষা করছে, ঠিক সেই রকম এই যে রাজগৃহ যখন ছিল বা এক কথায় সমগ্র মগধের কথাই আমরা ধরতে পারি যে এই পর্বতগুলি তাকে বিশেষ একটি স্বাতন্ত্র এবং তার একটা প্রোটেকশন, তার নিরাপত্তা বিধান করছিল। কি সেই ইয়েগুলি? বৈহার, বরাহ, বৃষভ, ঋষিগিরি এবং চৈতক। তাহলে আমরা দুটো পয়েন্ট ইতিমধ্যে পেয়ে গেলাম যে কেন যে মগধ উন্নত হয়েছিল, তার মধ্যে নদী বিধৌত অঞ্চল এবং যে পর্বত বেষ্টিত থাকার জন্য তার নিরাপত্তা, তার স্বাতন্ত্র বিধান। এইগুলি তাহলে আমরা একটা জিনিস কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে ইতিহাস, ইতিহাসের সঙ্গে ভূগোল, ভূগোলের সঙ্গে তার অর্থনীতি, সংস্কৃতি একটি অপরটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভূগোলকে বাদ দিয়ে ইতিহাস হয় না, অর্থনীতিকে বাদ দিয়েও ইতিহাস হয় না। এবং আপনারা পরবর্তী পর্যায়ে যখন আরো আলোচনা অগ্রসর হবে দেখবেন যে রাজনীতি কিভাবে অর্থনীতির দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল এবং অর্থনৈতিক যে অধিকারকে অক্ষুণ্ণ রাখার জন্যই বিভিন্ন সময় এই মগধ রাজরা তারা যুদ্ধ বিগ্রহ সংগঠিত করেছেন। এবারে একটা সাম্রাজ্য, একটা রাজবংশ যখন শক্তিশালী হয় তখন তার পেছনে যে ভৌগোলিক কারণ থাকে, তার পেছনে যে অর্থনৈতিক কারণ থাকে, সাংস্কৃতিক কারণ থাকে, তার সঙ্গে সঙ্গে সেই সাম্রাজ্যের রাজগণ বা রাজারা কতখানি শক্তিশালী নেতৃত্ব দান করতে পেরেছে সেই দিকটিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
আমরা যদি মগধের কথা আলোচনা করি, মগধ কিন্তু এই সুদীর্ঘ সময়ে কোনো একটি বিশেষ রাজবংশের অধীনে থাকেনি। মগধের যখন উত্থানের সূত্রপাত হলো, তখন মগধে আমরা দেখতে পাচ্ছি যে হর্যঙ্ক বংশ মগধে রাজত্ব করছিলেন এবং হর্যঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ এবং এর পরেই এসছিল মৌর্য বংশ। এই সাম্রাজ্য, এই রাজবংশ অনেক শক্তিশালী সম্রাটের জন্ম দিয়েছে। তার মধ্যে বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ, কালাশোকা, মহাপদ্মনন্দ, ধননন্দ এবং এরপরে আমরা যখন মৌর্য বংশে ঢুকব, তখন চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, সম্রাট অশোক প্রভৃতি একের পর এক শক্তিমান রাজা, তারা এই সাম্রাজ্যকে নেতৃত্ব দিয়েছেন এবং তাদের সুনেতৃত্বে মগধ ক্রমান্বয়ে শ্রীবৃদ্ধি করেছে। এই হর্যঙ্ক বংশের যে প্রতিষ্ঠা করেছিলেন হলেন বিম্বিসার এবং বিম্বিসারের পরেই এসেছিলেন তার পুত্র অজাতশত্রু। এইবারে তাহলে আমি যে এতগুলো কথা বললাম যে এবং মগধের উত্থানের কারণগুলিও পাশাপাশি আলোচিত হয়ে গেল। তাহলে ভৌগোলিক অবস্থান আমি বলেছি যে একদিকে নদী বিধৌত, অপরদিকে যে এই যে পর্বত বেষ্টিত থাকার জন্যে তার একটি স্বতন্ত্র বিধান হয়েছে। শুধু তাই না, অরণ্য সম্পদ, বনজ সম্পদ এবং যে মগধের বিভিন্ন অঞ্চলে যে বিশেষ করে যে সিংভূম, থলভূম অঞ্চলে যে খনিগুলি ছিল, যে তাম্র এবং আকরিক লোহার খনিগুলি ছিল, সেইগুলি এই ভৌগোলিক অবস্থানের কারণে মগধের উত্থানের ক্ষেত্রে বিশেষ সহায়ক হয়েছে। এই যে নদী, সেই নদীর কারণে মৃত্তিকার উর্বরতার ফলে কৃষি সম্পদ ভালো হতো এবং কৃষি সম্পদ ভালো হওয়ার কারণে রাজাদের প্রজারা সুখী জীবন যাপন করত এবং সঠিকভাবে তারা কর দান করার ফলে রাজকোষ পরিপূর্ণ থাকত। এবং এ প্রসঙ্গে বলে রাখি যে মগধের রাজারা কিন্তু অনুভব করেছিলেন যে তাদের রাজকোষ পরিপূর্ণ হওয়ার জন্য কৃষিকে অবশ্যই ভাবে উন্নতি বিধান করতে হবে এবং সেই কারণে বিভিন্ন রাজা তারা কি করেছিলেন, তারা পরিখা খনন করেছিলেন, জলসেচের ব্যবস্থা করেছিলেন। আর এই নদীর নাব্যতার কথা আমি ইতিমধ্যে বলেছি, যা জল ও পথে বাণিজ্যের পক্ষে অনুকূল হয়েছিল এবং মগধের বণিকরা তারা কেবল ভারতের বিভিন্ন প্রান্তেই যে ব্যবসা বাণিজ্য করত জলপথে তা নয়, তারা বিদেশের সঙ্গেও বাণিজ্য করত। আর স্থলপথে যে যোগাযোগ ব্যবস্থাটিও অনুকূল ছিল, কারণ এই যে মগধের রাজগণ, বিশেষ করে বিম্বিসার, তিনি যখন বিভিন্ন রাজ্যকে জয় করেছিলেন, তার পাশাপাশি তিনি যোগাযোগ ব্যবস্থা যাতে সঠিকভাবে থাকে তার জন্য তিনি রাজপথ ব্যবস্থাটিকে উন্নত করার দিকেও মনোযোগ দিয়েছিলেন। আর এই যে অরণ্য সম্পদের কথা আলাদাভাবে আমি আবার বলেছি, এই অরণ্য সম্পদ, অরণ্য থাকার জন্য প্রচুর অরণ্য ছিল এই যে প্রাচীন মগধে এবং তার ফলে কি হচ্ছে, সেই যে অরণ্যের থেকে যে কাঠ, সেই কাঠগুলি যে সেই সময় যে
রণতরী নির্মাণের কাজে তারা লাগাতো। এবং প্লাস এই যে আমরা শুনেছি মেগাস্তিনিসের বিবরণ থেকে যে পাটলিপুত্র নগরী যে প্রাসাদটা সেটি কাঠের নির্মিত ছিল, সেই অরণ্য থেকেই সেই কাঠ আসতো। এবং এই যে অরণ্য থেকে যে হস্তিকে প্রশিক্ষণ করে তারা যুদ্ধে সেই রণহস্তিকে কাজে লাগাতো। এবং মগধের এই রণহস্তি কিন্তু ছিল তার শত্রুর একটি বিভীষিকা, শত্রুর কাছে বিভীষিকা ছিল। এবং স্বয়ং যে আলেকজান্ডার এবং তার বাহিনীও কিন্তু এই রণহস্তির কথা শুনে তাদের মধ্যে, তার বাহিনীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। আর খনিজ সম্পদ যে আকরিক লোহা, সেই লোহাকে কাজে লাগিয়ে কেবল অস্ত্রশস্ত্র তৈরি হতো তাই নয়, বিভিন্ন যে আসবাবপত্র, অন্যান্য দ্রব্য সামগ্রীর কাজেও সেগুলি লাগানো হতো। আর শক্তিশালী সম্রাটের আবির্ভাবের কথা এর মধ্যে আলোচনা করা হয়েছে। আর এই যে পরিবেশটি ছিল অনুকূল এবং সেই কারণে তার যে ভৌগোলিক অবস্থান, তার যে কৃষিজ সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, এর ফলে জনসংখ্যা বিপুল ছিল। এবং এই বিপুল জনসংখ্যার ফলে সেটা সৈন্যবাহিনী, বিপুল সৈন্যবাহিনী তৈরিতে সহায়তা করত। আর রণহস্তির কথা আলোচনা করলাম। আর তাছাড়া এই যে মগধের যে সম্রাটরা, বিশেষ করে এই যে মহাশিলাকণ্টক আর রথ মুষল, এইটা অভিনব দুটি যে অস্ত্র, এই অস্ত্রের সঙ্গে বিম্বিসারের পুত্র অজাতশত্রুর নাম জড়িয়ে আছে। এই মহাশিলাকণ্টক এর থেকে শত্রুদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে কি করা হতো, পাথর নিক্ষেপ করা হতো। পাথর নিক্ষেপ করে শত্রুদের, তাদেরকে কাহিল করে দেওয়া হতো, তাদেরকে পরাস্ত করা হতো। আর রথ মুষলকে আধুনিক ট্যাঙ্কের সঙ্গে তুলনা করা যায়। এটা একটা রথের মতন, কিন্তু তার কোনো সারথি বাইরে থেকে দেখা যেত না, সে লুকিয়ে থাকতো। এবং সেই রথের গায়ে অসংখ্য সেই কাঁটার মতন, বল্লমের মতন লাগানো থাকতো। এবার সেই রথ মুষলকে ট্যাঙ্ক যেমন শত্রু শিবিরে চলে যায়, সেই ট্যাঙ্কের মতোই সেটা শত্রুর মধ্যে দিয়ে চালিত করা হতো। এবং সেই মুষলের আঘাতে অসংখ্য শত্রু সেই রণক্ষেত্রেই তারা কি হতো, তারা ভুলুণ্ঠিত হতো। এরপরে আসছে সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন। প্রত্যেকটি জড়িত অর্থনীতি, সমাজ, সংস্কৃতি এবং রাজনীতি জড়িত। কারণ সমাজে কিন্তু সংস্কৃতি কিন্তু একটা মানুষকে তৈরি করে, একটা সাম্রাজ্যের সভ্যতাকে তৈরি করে। তাহলে এই যে আপনারা মগধ দেখছেন, মগধের মানচিত্রটা যদি দেখেন, এই মগধ পূর্ব দিকে ছিল, পূর্ব ভারতে, এবং উত্তর ভারতে যখন আর্য সংস্কৃতি ভীষণভাবে যখন রাজত্ব করছে, সেই উত্তর ভারতের আর্য সংস্কৃতি কিন্তু মগধে এসে কিছুটা দুর্বল ছিল। তাহলে একদিকে উত্তর ভারতের সংস্কৃতি, অপরদিকে যে নিম্ন গাঙ্গেয়, পূর্ব দিকে যে নিম্ন গাঙ্গেয় অঞ্চল, এর আর্য সংস্কৃতি এবং এর অনার্য সংস্কৃতি, এই উভয়ের এক অদ্ভুত মিশ্রণ আমরা এই মগধের মধ্যে দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবে এখানকার মানুষরা অনেক উদার মনোভাবাপন্ন ছিল এবং সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র সবার পারস্পরিক একটা মেল বন্ধন ছিল। এবং এই যে অনুকূল সাংস্কৃতিক সামাজিক পরিবেশ,
যার ফলেই কিন্তু মগধে যে শক্তিমান রাজাদের উত্থান হয়েছিল, অনেক শূদ্র রাজাও কিন্তু তাদের বাহু বলে তারা মগধের সিংহাসনে অধিষ্ঠান করতে পেরেছিলেন। এটা যদি উত্তর ভারত হতো তবে কিন্তু এই যে সুযোগটা কিন্তু মগধের রাজারা পেতেন না। তার মধ্যে যে শূদ্র রাজার নাম উল্লেখ করা যায় তিনি হচ্ছেন মহাপদ্মনন্দ। জৈন পরিশিষ্ট পার্বণে বলা হচ্ছে যে তার পিতা এবং মাতা, পিতা ছিলেন শূদ্র, তিনি নাকি নাপিত ছিলেন, এবং মাতা ছিলেন একজন গণিকা। অর্থাৎ শূদ্রাণীর গর্ভজাত এবং শূদ্রের ঔরসজাত সন্তান হয়েও কিন্তু তিনি বাহু বলে এবং তার ক্ষমতা বলে তিনি মগধে তার নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন এবং অত্যন্ত কৃতিত্বের সঙ্গে তিনি মগধকে তিনি শাসন করে গেছেন। এই যে এতগুলো কথা বলা হলো, তাহলে মগধের যে ইতিহাস তার তো বিভিন্ন উৎস আছে। তার মধ্যে বৌদ্ধ সূত্র আছে, জৈন সূত্র আছে, পুরাণ আছে, বিভিন্ন। জৈনের বৌদ্ধের মধ্যে আমরা দিব্যাবদান, অঙ্গুত্তর নিকায়, মহাবোধি বংশ, মধ্যম নিকায় প্রভৃতি এরকম আরো অনেক উদাহরণ আমরা পাচ্ছি। আর জৈন সূত্রের মধ্যে জৈন কল্পসূত্র এবং অন্যান্য বিভিন্ন, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি কারণ সকল উদাহরণ কিন্তু সেখান থেকে কিন্তু সঠিক ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। আর পুরাণের মধ্যে মৎস্য বায়ু পুরাণ, আর কথা শরীর সাগর গ্রন্থ, আর গ্রিক ঐতিহাসিকদের মধ্যে স্ট্রেবো, জাস্টিন, প্লুটার্ক প্রভৃতি বিভিন্ন ঐতিহাসিকরা এই মগধের ইতিহাস সম্পর্কে, আরিয়ান মগধের ইতিহাস সম্পর্কে কিন্তু তাদের বিবরণ লিখে গেছেন। তাহলে প্রথমেই আমরা বিম্বিসারের রাজত্বকাল সম্পর্কে আলোচনা করি। বিম্বিসার ছিলেন হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং তিনি মগধের প্রথম শক্তিমান সম্রাট। তার সময় থেকে মগধের বিকাশের শুরু। তিনি, আমরা যাকে বলি যে ডিপ্লোম্যাটিক রিলেশন, এখানে বলা হচ্ছে তিনি মগধের সেই প্রথম সম্রাট যিনি তার রাজ্য বিজয়, তার কূটনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে একটা অদ্ভুত সহাবস্থান করেছিলেন। তিনি একটি মাত্র রাজ্য জয় করেছিলেন। কি রাজ্য সেটি আমরা দেখে নিই। তিনি জয় করেছিলেন অঙ্গ রাজ্য। এই যে অঙ্গ, এই যে এখানে দেখতে পাচ্ছেন অঙ্গ, তার রাজধানী হচ্ছে চম্পা। এই অঙ্গরাজ্য তিনি জয় করেছিলেন। কেন তিনি অঙ্গরাজ্য জয় করেছিলেন এ প্রসঙ্গে ঐতিহাসিকদের মত যে চম্পা ছিল সেই যুগের অন্যতম উল্লেখযোগ্য বন্দর, যে বন্দর পথে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য চলত। কাজেই এই অঙ্গ জয় না করলে চম্পা বন্দরের আধিপত্য লাভ করা সম্ভব হবে না। সেই কারণে তার অঙ্গ জয়ের মধ্য দিয়ে কিন্তু মগধের শক্তি অনেকটাই বৃদ্ধি পেল এবং এরপর তিনি কিন্তু যা যেটা জয় করলেন এরপরে তিনি নীতিকে নিলেন যে বৈবাহিক সম্বন্ধ। আগেকার দিনের রাজারা, সম্রাটরা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স বা বৈবাহিক সম্বন্ধের মাধ্যমে তাদের শক্তি বৃদ্ধি করতেন। পরবর্তীকালে আমরা গুপ্তদের ক্ষেত্রেও এটা দেখেছি।
তাহলে তিনি কাদের কোন কোন রাজবংশের সঙ্গে তিনি বৈবাহিক সম্পর্ক করলেন? না, প্রথমেই আমরা যেটা ম্যাপে দেখে নেব, তিনি করলেন হচ্ছে এই কোশল। কোশল রাজ মহাকোশল এর কন্যা এবং প্রসেনজিতের যে তার যে ভগিনী, তিনি কোশল দেবী, সেই কোশল দেবীকে তিনি বিবাহ করলেন। তার ফলে কাশী গ্রামটি তিনি লাভ করলেন। এই কাশী গ্রাম লাভ করার ফলে তার কিন্তু যে সাম্রাজ্যের যে লিমিটেশন বা পরিধি কিন্তু অনেকটাই বেড়ে গেল, আর গুরুত্ব বেড়ে গেল। এরপরে তিনি কি করলেন? তিনি লিচ্ছবি রাজকন্যা চেতকের কন্যা চেল্লনাকে বিবাহ করলেন। তাদের যে সেন্টার ছিল, তাদের যে কেন্দ্রস্থল, সেটা হচ্ছে বৈশালী। এই তাহলে লিচ্ছবি রাজের সঙ্গে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো। এরপরে তিনি এই যে বিদেহ আপনারা দেখতে পাচ্ছেন, বিদেহ রাজকন্যা বাসবীকে তিনি বিবাহ করলেন। তারপরে যাকে বিবাহ করলেন তিনি মদ্র রাজকন্যা। এই মদ্র রাজকন্যা হচ্ছে খেমা। এই খেমাকে তিনি বিবাহ করলেন। মদ্র যে রাজ্যটা, সেটা কিন্তু মধ্য পাঞ্জাবের দিকে। তাহলে কত দূর পর্যন্ত তার কূটনৈতিক সম্পর্ক প্রসারিত হয়ে গেল। তাহলে এই যে চারটি রাজবংশের সঙ্গে তিনি বৈবাহিক সম্বন্ধ স্থাপন করলেন। এছাড়া তিনি কি করলেন? তিনি গান্ধার রাজ পুষ্পসাতের সঙ্গেও তার একটা সম্বন্ধ হয়েছিল। গান্ধার রাজ পুষ্পসাতি তার দরবারে তিনি একটা দূত প্রেরণ করেছিলেন। এই গান্ধার রাজ তিনি হকামনীষীয় যে আক্রমণ সম্পর্কে ভীত হয়ে সম্ভবত তিনি বিম্বিসারের সাহায্য প্রার্থী ছিলেন, কিন্তু বিম্বিসার তাকে সাহায্য করেছিলেন কিনা সেটা জানা যায় না। এছাড়া কি ছিল দেখুন, অবন্তী রাজা কিন্তু খুব শক্তিশালী ছিলেন। এই অবন্তী রাজ ছিলেন চন্ড প্রদ্যোৎ মহাসেন। এই অবন্তীও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা মহাজনপদ ছিল। এই অবন্তীরা চন্ড প্রদ্যোৎ মহাসেনের সঙ্গেও তার বন্ধুত্ব হয়েছিল, এবং একবার তিনি অসুস্থ হওয়াতে বিম্বিসার তার চিকিৎসক রাজবৈদ্য জীবককে প্রেরণ করেছিলেন তার শুশ্রূষার জন্য, তার চিকিৎসার জন্য। আর বিম্বিসার কেবল বিজয়ী ছিলেন না, তিনি ছিলেন প্রশাসকও বটে। বলা হয় তার সময় নাকি ৮০,০০০ গ্রাম ছিল। এই গ্রামগুলিকে তিনি একটা সেলফ অটোনমি দিয়েছিলেন এবং গ্রামিকও নিয়োগ করেছিলেন, এবং গ্রামের সঙ্গে রাজধানীর একটা সম্বন্ধ তৈরি করেছিলেন। তাছাড়া পথঘাট সুন্দরভাবে তৈরি করেন, এবং তিনি প্রশাসন বিভাগ, বিচার বিভাগ ও সামরিক বিভাগ তৈরি করেছিলেন পৃথকভাবে। আর জমি জরিপ করিয়ে রাজস্ব নির্ধারণের উপযুক্ত ব্যবস্থা করেন। এই বিম্বিসার ছিলেন ভগবান বুদ্ধের পরম অনুগত। আপনারা এই ছবিটা দেখছেন, পরম অনুগত ছিলেন, কিন্তু তার শেষ জীবন ভালো যায়নি। তিনি তার পুত্র অজাতশত্রুর দ্বারা তিনি সম্ভবত, অজাতশত্রু কেউ বলেন অজাতশত্রু তাকে হত্যা করেছিলেন, আবার কেউ বলেন অজাতশত্রু তাকে কারাগারে নিক্ষেপ করেছিলেন, সেখানেই তিনি আত্মহনন করেন। তো যাই হোক, তাহলে বিম্বিসারের পরবর্তী যে শাসক মগধে এলেন তিনি পুনেক অজাতশত্রু। আচ্ছা, বিম্বিসার সম্পর্কে আরেকটি কথা বলার, এই বিম্বিসারের
একটি উপাধি ছিল শ্রেণীয়। কেউ কেউ বলেন যে তিনি ব্যবসা বাণিজ্যের উন্নতি বিধান করেছিলেন বলে তিনি শ্রেণিক। আবার শ্রেণীয় কেন না, তিনি একটা স্ট্যান্ডিং আর্মি, তার একটা সেনাবাহিনীকে তিনি তৈরি করেছিলেন। এবার অজাতশত্রু রাজত্বকালের শুরু থেকেই কিন্তু কোশল রাজ প্রসেনজিতের সঙ্গে তার যুদ্ধ শুরু হলো। এই কোশল রাজ প্রসেনজিৎ হচ্ছে কোশল দেবীর ভ্রাতা। যখন বিম্বিসার যখন মৃত্যুবরণ করলেন, তখন মনের দুঃখে কোশল দেবীও তিনি মৃত্যুবরণ করেন। তখন এই প্রসেনজিৎ কিছুতেই সেটা মেনে নিতে পারেন না এবং তিনি তখন অজাতশত্রুর কাছ থেকে সেই কাশীকে বলেন যে তুমি আপনি কাশীকে ফিরিয়ে দিন, কারণ ওটা যৌতুক হিসাবে দেওয়া হয়েছিল। অজাতশত্রু সেটা ফিরিয়ে দিতে রাজি না হওয়ায় যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের পরিণতি প্রসেনজিৎ পরাজিত হয়ে তার কন্যার সঙ্গে অজাতশত্রুর বিবাহ দেন এবং কাশী রাজ্যটি এই মগধের হাতে বহাল থাকে, অব্যাহত থাকে মগধের অধিকার ওই কাশীর উপরে। আবার কেউ কেউ বলেন যে গঙ্গার উপর আধিপত্য নিয়ে, অর্থাৎ গঙ্গার উপর দিয়ে সমস্ত যে ব্যবসা বাণিজ্যগুলি চলতো, কাজেই কোশল যে রাজ্যটি সেইটিকে দখল না করলে, অধিকার না করলে এই বাণিজ্যের উপর অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। আবার কারো কারো মতে যে চেতকের যে কন্যা, যে চেল্লনার, তার দুই পুত্রকে বিম্বিসার দুটি মূল্যবান দ্রব্য দিয়েছিলেন উপহার স্বরূপ। এবার যখন বিম্বিসার মারা গেলেন, তখন তার দুই পুত্র তাদের মাতামহের কাছে বৈশালীতে গিয়ে আত্মগোপন করেন। তখন এই অজাতশত্রু বলেন তারা ফিরে আসুক এবং সেই মূল্যবান সামগ্রীটিও ফিরিয়ে দিক। তবে অধিকাংশ ঐতিহাসিকের মত যে দ্বন্দ্বের কারণ হচ্ছে অর্থনৈতিক। এরপরেই যে ভয়ঙ্কর সংগ্রামে লিপ্ত হয়েছিলেন তিনি তার সঙ্গে লিচ্ছবিদের যুদ্ধ শুরু করেছিল। এই লিচ্ছবিরা তারা ব্রিজি গণরাজ্যের সদস্য ছিল এবং লিচ্ছবিদের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার ফলে সমস্ত ব্রিজি গণরাজ্যগুলো সেই যুদ্ধে অংশগ্রহণ করাতে যুদ্ধ সংঘর্ষ আরো ভয়াবহ হয়েছে। তাহলে এই অজাতশত্রু তিনি বুঝেছিলেন যে এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলবে, সেই কারণে তিনি গঙ্গা এবং সোন নদীর যে মাঝামাঝি অঞ্চলে পাটলি গ্রামে তিনি একটা দুর্গ নির্মাণ করেন তার যে মন্ত্রী ওয়াসাকারের সাহায্যে, এবং সেই মন্ত্রীকে তিনি বলেন যে এই লিচ্ছবিদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে। কালক্রমে ওয়াসাকার সার্থক হয় এবং লিচ্ছবিরা পরাজিত হয়। পরাজিত হওয়ার ফলে গঙ্গার উত্তর উপকূল এবং বন্দর এবং সেই খনি সমস্ত অধিকার অজাতশত্রুর হাতে চলে আসে। এইভাবে অজাতশত্রু তার শক্তিকে দ্বিগুণ বৃদ্ধি করেন। অজাতশত্রুর যে শক্তিতে শঙ্কিত হয়ে অবন্তীরাজ চন্দ্রপ্রদ্যোৎ মহাসেন তার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি করেছিলেন, কিন্তু অবশেষে সেই যুদ্ধ হয়নি। আর এই অজাতশত্রু প্রথম দিকে বুদ্ধের চরম শত্রু ছিলেন। তিনি বৌদ্ধ ধর্মের প্রতি তার বিতরাগ ছিল, যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা থেকে জানতে পারি যে অজাতশত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসি, পিতার ধর্ম সমিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজ, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাজি।
তার মন পরিবর্তন হয় এবং এই অজাতশত্রুর সময় কিন্তু রাজগৃহতে প্রথম বৌদ্ধ সংগীতি হয়েছিল। অজাতশত্রুর মৃত্যুর পর তার যে পরবর্তী যে ইমিডিয়েট উত্তরসূরি ছিলেন উদয়ন, এই উদয়ন কেন খ্যাত হয়ে আছে না তার সময় রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত হয়েছিল মগধের রাজধানী। উদয়নের পরে কেউ বলেন নন্দীবর্ধন মহানন্দিন এবং শেষ হচ্ছে হর্যজ্ঞ বংশের শেষ রাজা নাগদশক, তাকে অপসারিত করে শিশুনাগ নামক এক অমাত্য শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন। শিশুনাগ তিনিও কিন্তু প্রবল প্রতাপান্বিত ছিলেন। তিনি প্রথমেই পাটলিপুত্র থেকে পুনরায় রাজগৃহে তার রাজধানী স্থানান্তরিত করেন, কারণ সম্ভবত অনেকের মতে হয়তো রাজগৃহতে কোনো বন্যা হয়েছিল বা আগুন লেগে গিয়েছিল এবং বৈশালী তখন দ্বিতীয় রাজধানী হিসাবে তিনি ধীরে ধীরে গড়ে তোলেন এবং পরে এই বৈশালীতেই তিনি তার রাজধানী স্থানান্তরিত করেন। এই শিশুনাগের সময় কৌশল, অবন্তী এবং বৎস মগধের অন্তর্ভুক্ত হয়। তাহলে বুঝতে পারছেন আপনারা, এই যে রাজ্যগুলো আপনারা দেখছেন, এই যে জায়গাগুলো অন্তর্ভুক্ত হওয়ার ফলে মগধের যে সাম্রাজ্য কতখানি বিস্তৃত হয়ে গেল। তো এরপরে যে আসছেন তারপরেই তার পুত্র কালাশোকা। এই কালাশোকাকে আরেকটি নাম ছিল কাকাবর্ণী। কালাশোকা কাকাবর্ণী নামে তিনি পরিচিত ছিলেন। তিনি স্থায়ীভাবে পাটলিপুত্রে মগধের রাজধানীকে স্থানান্তরিত করেন। তার সময়ে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হয়েছিল, কিন্তু তিনি কোনো নতুন কোনো রাজ্য জয় করেননি। যা তার পূর্বপুরুষ জয় করে গেছিলেন সেটাকেই তিনি অক্ষুণ্ণ রাখেন। কিন্তু তার যে পত্নী তিনি কোনো একজন শূদ্র ব্যক্তির সঙ্গে প্রণয়ে লিপ্ত হন এবং এই শূদ্র ব্যক্তি কালাশোককে এবং তার পুত্রদেরকে হত্যা করে শিশুনাগ বংশের পতন ঘটিয়ে নন্দ বংশের উত্থান করেন। এইভাবে দুটো বংশ গিয়ে থার্ড যে বংশ শুরু হলো মগধের নন্দ বংশ। এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দ। এই মহাপদ্ম নন্দ শূদ্র ছিলেন বটে এবং যে গ্রিক ঐতিহাসিকরা তাকে তার সম্পর্কে আলোচনা করতে গিয়ে অত্যন্ত অপ্রীতিকর উক্তি করেছিলেন, কিন্তু এতৎ সত্ত্বেও বলা যায় যে সম্রাট হিসাবে, শক্তির প্রতিভু হিসাবে, দক্ষতার দিক থেকে তিনি কিন্তু অনেক বড় ছিলেন এবং বলা হয় যে প্রাচীন ভারতের তিনি প্রথম শক্তিমান সম্রাট এবং সেই যে সাম্রাজ্য তিনি জয় করেছিলেন সেটাই পরবর্তীকালে যে তার উত্তরসূরিদের কাছে সেটাই একটা অ্যাসেট হয়েছিল, অর্থাৎ সেই পথ ধরেই তার উত্তরসূরিরা এগিয়ে গেছেন এবং তিনি তাকে বলা হয় সর্বক্ষত্রান্তক দ্বিতীয় পরশুরাম। তিনি নাকি পরশুরামের মতো তিনি ক্ষত্রিয় নিধন করেছিলেন। কাশী, পাঞ্চাল, বিধিহোত্র, হৈহয়, সুরসেন, অশ্মক, কলিঙ্গ প্রভৃতি বিভিন্ন রাজ্যের রাজাদেরকে তিনি উচ্ছেদ করেছিলেন। তাহলে উচ্ছেদ করার ফলে তাহলে আপনারা ম্যাপটার দিকে আরেকবার দেখুন,
তাহলে এই যে এতগুলো রাজ্যের রাজাদেরকে তিনি উচ্ছেদ করছেন, উচ্ছেদ করার ফলে কি হচ্ছে, তার রাজ্যের যে বিস্তৃতি আরো অনেক বর্ধিত হচ্ছে এবং কুরু, এই কুরুও কিন্তু তার অন্তর্ভুক্ত হয়েছিল। তাহলে তিনি সর্বক্ষত্রান্তক হিসাবে তিনি এই সকল রাজ্যগুলি জয় করেছিলেন, তাদের উচ্ছেদ করেছিলেন। এছাড়া অন্যান্য আর কোন কোন স্থান তিনি জয় করেছিলেন? ঐতিহাসিকদের মতে তিনি কর্ণাটক অঞ্চলে কুন্তল দেশে তার আধিপত্য প্রতিষ্ঠিত ছিল এবং খারবেলের হাতিগুম্ফা লেখ থেকে জানা যায় যে এই কোনো এক নন্দ রাজা তিনি কলিঙ্গতে জলসেচ এবং পরিখা খনন করেছিলেন। এই সব রাজা নিঃসন্দেহে মহাপদ্ম নন্দ। এছাড়া গোদাবরী তীরে দক্ষিণে নবনন্দেহেরা বা নন্দের বলে তিনি একটি গ্রাম স্থাপন করেন। নবনন্দ মানে তার যে 9 পুত্র, তার সঙ্গে নবনন্দের সঙ্গে এই নামটি জড়িত, নবনন্দেহেরা বা নন্দের। আর তার যে আরেকটি পরিচয় সেটি হচ্ছে যে গ্রিক ঐতিহাসিকরা তাকে উগ্রসেন, তাদের কাছে তিনি উগ্রসেন নামে পরিচিত ছিলেন এবং তিনি এত প্রতাপান্বিত ছিলেন যে প্রাচী বা প্রাচ্য অর্থাৎ মগধ এবং গ্যাঙ্গারিজে বা গঙ্গার বদ্বীপ, নিম্ন বদ্বীপ অঞ্চল ছিল তার অধীনস্থ। তার পরবর্তী যে আর্জুন, যে তার পুত্র, তাদের সম্পর্কে বিশদ জানা যায় না এবং যে শেষ যে তার যে পুত্র অর্থাৎ নন্দ বংশের শেষ শাসক ছিলেন ধননন্দ, যাকে যেখানে যে গ্রিক ঐতিহাসিকদের কাছে তিনি অগ্রসেনই বা অ্যাগ্রামেস জ্যান্দ্রামেস নামে পরিচিত ছিলেন। তিনি প্রবল পরাক্রমশালী ছিলেন এবং গ্রিক ঐতিহাসিকদের মতে পশ্চিমে বিপাশা থেকে একেবারে পূর্বে গঙ্গা নদী পর্যন্ত তার ক্ষমতা বিস্তৃত ছিল। এই ধননন্দ যখন রাজত্ব করছিলেন তখন আমি আগের দিন বলেছিলাম চন্দ্রগুপ্ত নামক এক ব্যক্তি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য আলেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু কোনোভাবেই তিনি আলেকজান্ডারকে প্ররোচিত করতে পারেননি এই মগধ জয়ের জন্য। আর এই ধননন্দ যদিও শক্তিমান ছিলেন কিন্তু প্রজাদের কাছে তার অত্যন্ত দুর্নাম ছিল, তিনি অত্যাচারী ছিলেন, তিনি নাকি গঙ্গার বক্ষে তিনি তার ধনরত্ন লুকিয়ে রাখতেন। যাই হোক, এই নন্দ বংশ যতই যদি ঐতিহাসিকরা কেউ কেউ যতই কালিমালিপ্ত করুক, কিন্তু এক কথায় বলা যায় মগধের যে শক্তিকে বৃদ্ধি করতে এই নন্দ বংশের কোন অতুলনীয় ছিল। তারা অনুধাবন করেছিলেন যে রাজকোষকে যদি সমৃদ্ধ করা না যায় তবে সাম্রাজ্য, তারপরে তার সৈন্য বাহিনীকে কিছুতেই রক্ষণাবেক্ষণ করা যাবে না, সাম্রাজ্যকে বিস্তৃত করা যাবে না। তাই তারা একদিকে যেমন সামরিক বাহিনী তৈরিতে মনোযোগ দিয়েছিলেন, তেমনি তারা বিভিন্ন ভাবে জলসেচ, কূপ খননের মাধ্যমে তারা এই যে কৃষি ব্যবস্থার প্রতিও তারা জোর দিয়েছিলেন। এরপরে আসছে যে এই যে যখন যে ধননন্দ তিনি এত অত্যাচারী ছিলেন, এই অত্যাচারী ধননন্দকে অপসারিত করে চন্দ্রগুপ্ত নামক এক ব্যক্তি মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন 324 খ্রিস্টপূর্বাব্দে। তার বংশ মৌর্য বংশ কেন?
অনেকের মতে তিনি ছিলেন কোনো এক মৌর্য, তার মা মৌর্য সম্রাটের নন্দ সম্রাটের উপপত্নী। আবার কারোর মতে যে মৌর্য নামক একটা উপজাতির তাকে লালন পালন করেছিল, সেই মৌর্য থেকেই মৌর্য। আবার কেউ বলেন না, পিপ্পলি বনে যে মৌর্য তারা ক্ষত্রিয় ছিল এবং আস্তে আস্তে তাদের ক্ষমতা যখন কমে যায় তখন এই চন্দ্রগুপ্তের মাতা তিনি পাটলিপুত্রে চলে আসেন এবং অনেক কষ্ট করে চন্দ্রগুপ্তকে মানুষ করেন। এবার এই চাণক্য কৌটিল্য, যিনি ধননন্দের মহামন্ত্রী ছিলেন, তিনি তার দ্বারা অপমানিত হয়ে সুযোগ খুঁজছিলেন কি করে ধননন্দকে অপসারিত করা যায়। যখন তিনি চন্দ্রগুপ্তকে দেখেছিলেন তখন তিনি বুঝেছিলেন যে এর সাহায্যে এই সেই ব্যক্তি যার সাহায্যে এই ধননন্দকে অপসারিত করা যাবে। তো এইভাবে চাণক্য কৌটিল্যের সহায়তায় তার প্রশিক্ষণে চন্দ্রগুপ্ত ধননন্দকে অপসারিত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। তার আরেকটি, তাহলে এটি তার প্রথম কীর্তি। তার আরেকটি কীর্তি উত্তর পশ্চিম ভারতকে বিদেশি শক্তি মুক্ত করা। কারণ আলেকজান্ডার যখন মৃত্যুবরণ করলেন তখন উত্তর পশ্চিম ভারতে তখনও তার যে সেনাপতিরা রাজত্ব করছিলেন গ্রিক, বলেছেন যে তিনি তামিলনাড়ুর তিনেভেলি জেলার পদিইল পর্যন্ত কোনো এক বম্বা মৌর্যের নেতৃত্বে সৈন্যবাহিনী অগ্রসর হয়েছিল। এই বম্বা মৌর্য সম্ভবত এই চন্দ্রগুপ্ত মৌর্য। তাছাড়া মহারাষ্ট্রে যে তার অধিকার ছিল সেটি তো প্রমাণিত যে সোপারাকে প্রাপ্ত অশোকের যে বিভিন্ন যে লেখ থেকে। আর উত্তর মহীশূর সেখানেও অবধি তার অধিকার প্রসারিত হয়েছিল। তাহলে তামিলনাড়ু, কারো মতে তামিলনাড়ু তিনি জয় করেননি, কর্ণাটক, মহারাষ্ট্র প্রভৃতি অঞ্চলে তার অধিকার প্রতিষ্ঠিত হয় এবং জুনাগড় রক ইনস্ক্রিপশন রুদ্রদামনের সেখান থেকে জানা যায় সৌরাষ্ট্র তার অধীনে ছিল এবং সেখানে তিনি বৈশ্য পুষ্যগুপ্ত নামক এক ব্যক্তিকে তার শাসন কার্যে নিয়োজিত করেন। কর্ণাটকের চিতলদুর্গ জেলাও তার অধীনে ছিল। আর বঙ্গদেশের বদ্বীপ অঞ্চল, যদি আমরা ধরি গ্যাঙ্গারি যে বদ্বীপ অঞ্চল, তাহলে সেটি তো নন্দদের অধীনে ছিল। তাহলে সেই ক্ষেত্রে এই বঙ্গদেশেও এই চন্দ্রগুপ্ত মৌর্যর অধিকার স্থাপিত হয়। আর কলিঙ্গ তার অধীনে ছিল কিনা সে সম্পর্কে প্রশ্ন চিহ্ন আছে। কারোর মতে যে নন্দরাজের সঙ্গে তার যুদ্ধের সুযোগ নিয়ে কলিঙ্গ হয়তো স্বাধীনতা ঘোষণা করেছিল। আর এরপরে তার কীর্তি, তিনি আনুমানিক 305 খ্রিস্টপূর্বাব্দে উত্তর পশ্চিম ভারতকে আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস নিকেটারের থেকে মুক্ত করেছিলেন। সেলুকাস তার বিরুদ্ধে পরাজিত হয়ে আরিয়া, আরাকোসিয়া, গেড্রোসিয়া, প্যারাপোলিসেদে প্রভৃতি তিনি অর্পণ করেন। শুধু তাই না, গ্রিক দূত তার কন্যার সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দিয়েছিলেন। গ্রিক দূত মেগাস্থেনিসকে প্রেরণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে। আর তিনি কেবল বিজয়ী ছিলেন না, তিনি সুশাসক ছিলেন এবং তার শাসন ব্যবস্থা সম্পর্কে পরবর্তী ইউনিটে আমরা পাঠ করব। আর তার যায় যে তিনি জৈন ধর্মে দীক্ষিত ছিলেন এবং
দক্ষিণ ভারতে মহীশূরের শ্রবণ বেলগোলাতে তিনি মৃত্যুবরণ করেন কৃচ্ছ সাধন করে। এই যে মৌর্যদের কথা বললাম, তার তো একটা উৎস থাকবে। তার মধ্যে আমরা প্রথমেই আলোচনা করব কৌটিল্যের অর্থশাস্ত্র। মেগাস্থিনিস যিনি এসেছিলেন, মেগাস্থিনিস রচিত ইন্ডিকা আর সাহিত্যর মধ্যে বিশাখ দত্ত রচিত মুদ্রারাক্ষস, বৌদ্ধ গ্রন্থ দ্বিভাবদান আর শ্রীমূলকল্প, গ্রিক ঐতিহাসিকদের বিবরণ আর প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে সম্রাট অশোকের বিভিন্ন অনুশাসন। দেখুন, চন্দ্রগুপ্ত মৌর্য, কৌটিল্য, সেলুকাস, তার পুত্র বিন্দুসার সিংহাসনে বসেন। তিনি অমিত্রঘাত বা ডেস্ট্রয়ার অফ এনিমি অর্থাৎ শত্রু সংহারক উপাধি ধারণ করেন। কিন্তু তিনি এমন কিছু নতুন কিছু জয় করেছিলেন বলে কোনো বিবরণ নেই। তবে যদিও বলে কথিত আছে তিনি 16টি নগর জয় করেছিলেন এবং তক্ষশিলার বিদ্রোহ দমন করেন। তবে তার রাজত্বকালের একটি যে উল্লেখযোগ্য ঘটনা, সিরিয়ার শাসক প্রথম অ্যান্টিওকাস, তার সঙ্গে তার বন্ধুত্ব হয় এবং এই অ্যান্টিওকাস দূত গেইমেকাসকে তিনি প্রেরণ করেছিলেন তার রাজদরবারে। এরপরেই আমরা যে শেষ সম্রাট অশোকের কথা আলোচনা করব, যে বিন্দুসারের পরে 273 খ্রিস্টপূর্বাব্দ। দেখুন, তারপরে তার যে পুত্র সম্রাট অশোক সিংহাসনে আরোহণ করছেন 273 খ্রিস্টপূর্বাব্দে এবং শোনা যায় তিনি তার 99 জন ভ্রাতাকে হত্যা করে তিনি সিংহাসনে বসেছিলেন। তখন তিনি চণ্ডাশোকে বলে তিনি পরিচিত ছিলেন। এবং একটা জিনিস দেখুন, যে তিনি কিন্তু 273 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসছেন, কিন্তু তার রাজ্যাভিষেক হচ্ছে 269 বিসি অর্থাৎ 269 খ্রিস্টপূর্বাব্দে। সম্ভবত এই সময়ে তিনি বিভিন্ন তার শত্রুদের নিধন করতে ব্যস্ত ছিলেন এবং 269 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করে সিংহাসনে তার অভিষেক হলো, আরোহণ করেছিলেন তো 273 খ্রিস্টপূর্বাব্দে। তার অষ্টম বর্ষে তিনি কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এই যুদ্ধ ঘোষণা কলিঙ্গ, একমাত্র কলিঙ্গ বিজয় তিনি করেছিলেন। কলিঙ্গ বিজয়ের যে ক্ষয়ক্ষতি দেখে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তার ত্রয়োদশ শিলালেখে এর উল্লেখ আছে এবং এরপরে তিনি সিদ্ধান্ত করেন যে তিনি আর দিগ্বিজয় করবেন না, তিনি ধম্ম বিজয় নীতি নেবেন। দিগ্বিজয় তো ধম্ম বিজয় ভবতি অর্থাৎ দিগ্বিজয় থেকে ধর্ম বিজয়, পালিতে ধর্ম বিজয়কে ধম্ম বিজয় তিনি শিফট করলেন এবং তিনি এর 1 বছর পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন এবং দেবানাং প্রিয়দসী অর্থাৎ সম্রাট অশোক, যিনি দেবতার প্রিয় এবং প্রিয়দর্শী অর্থাৎ যিনি সবার মঙ্গল যিনি চান এবং তিনি ভগবান বুদ্ধের পরম অনুগত হওয়া সত্ত্বেও তিনি যে ধর্ম তিনি প্রবর্তন করেন সেটি ছিল বৌদ্ধ ধর্ম নয়, সেটি হচ্ছে মানবিক ধর্ম। কেন তিনি কলিঙ্গ জয় করেছিলেন? কারণ যে এই কলিঙ্গ ছিল পূর্ব ভারত থেকে দক্ষিণ ভারতে যাওয়ার একটা করিডোর এবং এই কলিঙ্গকে জয় না করলে কিন্তু তিনি কোনোভাবেই তিনি তার জলপথেও তিনি তার বাণিজ্যের সম্প্রসারণ করতে পারবেন না। যে মজার কথা হচ্ছে তিনি ধর্ম বিজয় নীতি নিয়েও কিন্তু তিনি কলিঙ্গকে তিনি প্রত্যার্পণ করেননি। এবার সম্রাট অশোকের যে সারা ভারতে তার রাজ্য বিস্তৃত ছিল, অথচ তিনি মাত্র কলিঙ্গ জয় করেছিলেন, তাহলে যা জয় করেছিলেন
সমস্ত তার পূর্বপুরুষ, তার পিতামহ চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে বিহার, উড়িষ্যা, অন্ধ্র, মহারাষ্ট্র, গুজরাট, হিমাচল প্রদেশ এবং উত্তর প্রদেশ এবং ওদিকে অধুনা যে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল প্রভৃতি একটা সামগ্রিকভাবে তার রাজ্য বিস্তৃত ছিল। তার যে লেখমালার উপর নির্ভর করেই তার সাম্রাজ্যের কথা আমাদের আলোচনা করতে হবে। তার 14টি মুখ্য গিরিশাসন, 2টি গৌণ গিরিশাসন, 7টি মুখ্য স্তম্ভলেখ, 3টি গুহালেখ। কেন এই লেখগুলো তিনি প্রবর্তন করেছিলেন? এখন যেমন দেখেন না আপনারা সব নানান রকম হোর্ডিং, সরকারের নোটিশ যে জল জমিয়ে রাখবেন না, মশারি টানিয়ে শোবেন। তা সম্রাট অশোকও গুহা গাত্রে, স্তম্ভ গাত্রে খোদাই করে করে তার যে নোটিফিকেশন, তার নির্দেশগুলি সমস্ত তার সাম্রাজ্যের প্রজাদের কাছে প্রচারিত করতেন এবং মানুষের বোধগম্য ভাষায়, কি না ভাষা ছিল প্রাকৃত এবং যে লিপি সেটি কোথাও ব্রাহ্মী এবং যেখানে গ্রিকরা রাজত্ব করতেন সেখানে খরষ্টি লিপিতে এগুলি প্রবর্তিত ছিল। অর্থাৎ সর্বত্রই তার দ্বিভাষিক যে অনুশাসনগুলি পাওয়া গেছে। এখানে আরেকটি বিষয় বলার যে অশোক অত্যন্ত সচেতন ছিলেন, কোনো কোনো জায়গা সরাসরি তার অধীনে ছিল যাকে তিনি বিজিত রাজ্যের অন্তর্ভুক্ত করেছেন। এই বিজিত রাজ্যের মধ্যে ইয়োনা, কাম্বোজ, গান্ধার, ভোজ, পিতিনিকা, আন্ধ্র, পলিদ প্রভৃতি এদের প্রত্যেকের যে আইডেন্টিটি সেগুলো এখানে দেখুন, আমি রেফারেন্সে দিয়ে দিয়েছি। এবং অবিজিতর মধ্যে দক্ষিণ ভারতে যে প্রত্যন্ত অঞ্চল চোর, পাণ্ড্য, সত্যপুত্র, কেরল পুত্র, তাম্রপর্ণী, অর্থাৎ তাম্রপর্ণী মানে শ্রীলঙ্কা। শোনা যায় তিনি শ্রীলঙ্কাতে তার পুত্র এবং কন্যাকে তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিলেন। আর তার সমসাময়িক যে সমস্ত রাজগণ ছিলেন তাদের মধ্যে অ্যান্টিওকা, তুরানয় মিশরের রাজা টলেমি ফিলাডেলফিয়াস এবং অ্যান্টিগোনাস মগো রাজা মেগাস, অলিকো সুন্দর, অর্থাৎ এই যে রাজারা এদের কিন্তু রাজ্য তিনি জয় করেননি, তিনি কোনো রাজ্যই কিন্তু তিনি জয় করেননি, কিন্তু প্রত্যেকেই তার যে ধম্ম বিজয় নীতির দ্বারা তারা অনুপ্রাণিত হয়েছিল, উদ্বোধিত হয়েছিল এবং তার সঙ্গে সন্ধি সূত্রে তারা আবদ্ধ হয়েছিল। এই প্রসঙ্গে একটি কথা বলা দরকার। অশোক, সম্রাট অশোক কিন্তু ধর্ম বিজয়, দেখুন আমি একটা ম্যাপ দিয়েছি, এটার মধ্যে ডিটেলসটা আছে। ধর্ম বিজয় নীতি নিয়েও কিন্তু তিনি কিন্তু তার সৈন্য বাহিনীকে ডিসব্যান্ড করেননি। এবং তার মানে এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে যদি কোনো রাজ্য তার বিরোধিতা করে তাহলে প্রয়োজনে কিন্তু তিনি ব্যবস্থা গ্রহণ করতেও পারেন। তবে তিনি কিন্তু আজও ভারতবর্ষের সেই অহিংসার প্রতিভূ সম্রাট অশোক বলে আজও তিনি আমাদের শ্রদ্ধার্হ হয়ে রয়েছেন। এবং এই যে তার যে সিংহ মূর্তি, স্তম্ভ শীর্ষ, এইটি আজও আমাদের ভারতীয় সভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে। তিনি তার প্রজাদের কি মনে করতেন? সবে মুনি সে প্রজা
সন্তান স্বরূপ, এবং এই উদ্দেশ্যে তিনি তাদেরকে কি উপদেশ দিয়েছিলেন? তিনি তাদেরকে অহিংসা, এবং দেখুন বলা সহজ, উপদেশ দেওয়া সহজ, কিন্তু উপদেশ দিতে গিয়ে তিনি প্রথমেই কিন্তু যে তার প্রাসাদের যে রন্ধনশালা, সেখানে কিন্তু সমস্ত আগেকার দিনের রাজারা নানান রকম আমিষ যে খাদ্য ভক্ষণ করত, সেগুলো তিনি বন্ধ করে তিনি একটি কি করেছিলেন, তিনি একটা উদাহরণ তিনি রেখেছিলেন। তাহলে যে অশোকের এই যে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, যে দেখুন যে কিভাবে ধীরে ধীরে যে হর্যঙ্ক বংশ থেকে ধীরে ধীরে একেবারে মৌর্য বংশ পর্যন্ত যে মগধ, যার পর নাই মগধের উত্থান হয়েছে, এবং যে মগধ একটা পূর্ব ভারতের একটা ক্ষুদ্র জনপদ ছিল, পাটলিপুত্র এবং রাজগৃহকে কেন্দ্র করে, তা কিন্তু পুরো প্রসারিত হয়ে গিয়েছিল প্রায় সমগ্র ভারতে। আর সম্রাট অশোকের সময় পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়, এবং এই তৃতীয় বৌদ্ধ সংগীতি বা তার পূর্বে প্রথম ও দ্বিতীয় বৌদ্ধ সংগীতি বৌদ্ধ ধর্ম প্রচারের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত হয়। এই যে বিভিন্ন রাজ পরিবারের অধীনে মগধ কিন্তু আর ক্ষুদ্র জনপদ রইল না, এক বিশালকায় সাম্রাজ্যকে পরিণত হলো। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করছি আপনারা উপলব্ধি অনুধাবন করতে পেরেছেন। নমস্কার।